আজকে টপিক হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন মানে কি? হাই ব্লাড প্রেশার, তাই তো? কত কাট অফ কত? কত বেশি হলে আমরা বলি এটা হাইপারটেনশন। 140 সিস্টোলিক, ওকে, অ্যান্ড ডায়াস্টোলিক 90। মোর দ্যান ইকুয়ালস টু 140 90 হলে সেটা আমরা হাইপারটেনশন বলি, তাই তো? তো হাইপারটেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ অফিস ব্লাড প্রেশার, মানে যেগুলো আমরা ক্লিনিক্সে বা হসপিটালে দেখি সেখানে যদি মোর দ্যান ইকুয়ালস টু 140/90 বেশি পায় সেটা আমরা বলি হাইপারটেনশন প্রেজেন্ট। তো কি কি রিস্ক ফ্যাক্টর আছে হাইপারটেনশনের জন্য? বল, কিছু মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে। কথা বলিস না, হ্যাঁ, যদি শুনতে হয় শোন, লেখার দরকার নেই, ঠিক আছে? এগুলো পেয়ে যাবি সব কিছু, কথা বলিস না প্লিজ। রিস্ক ফ্যাক্টর কি কি আছে? মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বা রিলেটিভলি ফিক্সড রিস্ক ফ্যাক্টর। এগুলো আগের পড়িয়েছিলাম তোদের যখন স্কেমিক হার্ট ডিজিজ পড়িয়েছিলাম তখন বলেছি, ঠিক আছে? তো সেইগুলোই যেগুলো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর সেগুলোকেই আমরা মানে কমন রিস্ক ফ্যাক্টর কিছু আছে অ্যালং উইথ হাইপারটেনশন। যেমন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে? স্মোকিং, ডায়াবেটিস, তার সাথে ডিসলিপিডিমিয়া, ওবেসিটি, ঠিক আছে? নন মডিফাইবল বা রিলেটিভলি ফিক্সড রিস্ক ফ্যাক্টর কি আছে? ইনক্রিজিং এজ, মেল জেন্ডার ইজ মোর প্রোন টু ডেভেলপ হাইপারটেনশন, ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন আর ডায়াবেটিস যদি থাকে, সিকেডি হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ, অথবা হচ্ছে তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং লো সোসিও ইকোনমিক স্ট্যাটাস, ঠিক আছে? এগুলো হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। এটা হচ্ছে সিবিডি রিস্ক ফ্যাক্টর কমন ইন পেশেন্ট উইথ হাইপারটেনশন, মানে যাদের হাইপারটেনশন আছে তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স বেশি, এবং তার সাথে এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে সম্ভাবনাটা আরও বাড়ে, পসিবিলিটি ইজ মোর, ঠিক আছে? তো এটা আমরা যেটা বলছি যে হাইপারটেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ গ্রেড 1 হাইপারটেনশন আমরা বলি 140 বা মোর দ্যান ইকুয়ালস টু 90 ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, যেটা তোরা বললি। এবার এটা অপটিমাল কখন বলবো? যদি লেস দেন 120/80 হয় সেটা আমরা অপটিমাল, ঠিক আছে? আর নর্মাল হচ্ছে তোর, অপটিমাল আর নর্মালের মধ্যে ডিফারেন্স কি? অপটিমাল মানে ভালো, সবচেয়ে ভালো, এটা থাকলে বেটার। নর্মাল হচ্ছে তো 120 to 129 সিস্টোলিক ব্লাড প্রেশার, 80 to 84 ইজ ডায়াস্টোলিক। হাই নর্মাল বলি আমরা 130 to 139 অ্যান্ড 80 to 84 85 to 89 ইজ হাই নর্মাল, ঠিক আছে? এবার হচ্ছে গ্রেড 1 কখন বলবো? গ্রেড 1 হাইপারটেনশন ইজ 140 to 159 সিস্টোলিক ব্লাড প্রেশার and diastolic is 90 to 99. Grade 2 is 160 to 179 and diastolic is 100 to 109. Grade 3 hypertension when there is systolic blood pressure more than 120 180 and diastolic blood pressure is more than 110. We can call it grade 3 hypertension. আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে তো আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, মানে কি সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ছে কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ঠিকঠাক থাকছে, ঠিক আছে? সেটা কি? সেটা সিস্টোলিক ব্লাড প্রেশার, ইফ সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ মোর দ্যান 140 অ্যান্ড ডায়াস্টোলিক ইজ লেস দ্যান 90, ঠিক আছে? তাই আমরা বলি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। So if systolic blood pressure is more than 140, that accounts for most of the mortality and disability. কি কি disability and mortality related cause হতে পারে? Ischemic heart disease, stroke, that can be hemorrhagic stroke or ischemic stroke. আর কি কি হতে পারে? হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ বলে একটা জিনিস আছে, HOMD। কি কি অর্গান ড্যামেজ হতে পারে? আই হতে পারে। আই কি হবে? ওপর থেকে শুরু কর প্রথমে। ব্রেনে কি হয়? হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি বলি আমরা, ঠিক আছে? আর কি হতে পারে? TI, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, অথবা ইসকেমিক হার্ট ডিজিজ, অথবা হেমারেজিক ইসকেমিক স্ট্রোক অথবা হেমারেজিক স্ট্রোক, ঠিক আছে? এগুলো ব্রেনে হতে পারে। তারপর চলে আয় কি হতে পারে? হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে হার্টে কি হবে? অ্যাকিউট করোনারি সিনড্রোম হতে পারে, ঠিক আছে? তার সাথে হচ্ছে তো অ্যাকিউট পালমোনারি ইডিমা হতে পারে ইন লাংস। আর কিডনিতে কি হবে? অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, আউটিক ডাইসেকশন হতে পারে। এগুলো হচ্ছে আমরা ডিউ টু হাই ব্লাড প্রেশার এগুলো অর্গান ড্যামেজ হতে পারে, এটাকে আমরা বলি HOMD, হাইপারটেনশন related organ damage. So since 2003 European guidelines on cardiovascular disease prevention have recommended to use the systemic coronary risk factor evaluation, that is a scoring system. Score is nothing but estimation of 10-year risk of fatal atherosclerotic event in relation to age, sex, smoking habits, total cholesterol level and systolic blood pressure.
এটা কিছুই নয়, এটা হচ্ছে তোর যে পেশেন্টগুলোর রিস্ক আছে, অ্যাট রিস্ক যে পেশেন্টগুলো আছে, তাদের আমরা একটা 10 ইয়ার এসসিভিডি রিস্ক, মানে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক কতটা আছে সেইটা আমরা মেজার করি। অ্যাকর্ডিং টু দ্যাট, মানে এটা কি লেস দেন 5% অর 5 to 10 অর মোর দ্যান 10% আছে, তার উপর ডিপেন্ড করে আমরা ক্যাটেগরাইজ করি যে কার কি ট্রিটমেন্ট হবে। ঠিক আছে, তো এটা একটা স্কোরিং সিস্টেম ইন রেসপেক্ট টু এজ, সেক্স, স্মোকিং হ্যাবিটস, টোটাল কোলেস্টেরল লেভেল অ্যান্ড সিস্টোলিক ব্লাড প্রেশার। ঠিক আছে, ব্লাড প্রেশার মেজারমেন্ট, ব্লাড প্রেশার মেজারমেন্টের মেথডসটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফল্টি মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার ক্যান লিডস টু ইদার ফলস পজিটিভ অর ফলস নেগেটিভ হাই অর লো ব্লাড প্রেশার। ঠিক আছে, কিভাবে আমরা দেখি, অস্কালটেটরি মেথডে দেখতে পারি, অথবা হচ্ছে তোর অসিলোমেট্রিক, সেমি অটোমেটিক অর অটোমেটিক, যেগুলো হচ্ছে তোর ইলেকট্রনিক অটোমেটিক যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, অথবা হচ্ছে তোর অস্কালটেটরি মেথড, মানে কি স্টেথো দিয়ে যেটা দেখি আমরা সেটা হচ্ছে অস্কালটেটরি মেথড। ঠিক আছে, কোথায় দেখা হয়? মিড আর্ম। আচ্ছা, কি কি ক্রাইটেরিয়া আছে একটা পেশেন্টের আমরা ব্লাড প্রেশার মাপছি তার আগে কি কি প্রি রিকুইজিসাইট রয়েছে, যে কি কি দরকার? পেশেন্টটাকে একটা কোয়াইট রুম হতে হবে, ঠিক আছে, বাইরে খুব বেশি চেঁচামেচি হলে হবে না, রেস্ট অ্যাট রেস্ট, এক্স্যাক্টলি, আর এক্সপোজ হতে হবে, আর্মটা এক্সপোজ হতে হবে, আর কি হতে হবে? পেশেন্ট শুড বি ইন সিটিং পজিশন উইথ ব্যাক রেস্ট, ঠিক আছে, তার সাথে পাগুলো ফুট উইল বি টাচিং দ্য গ্রাউন্ড, ঠিক আছে, এটা থাকবে। আর কি কি হতে হবে? উইদিন 30 মিনিটস পেশেন্ট যাতে কোনো টি, কফি, স্মোকিং যদি যাতে না করে, ঠিক আছে। আর মিড আর্মটা উইল বি অ্যাট হার্ট লেভেল, ঠিক আছে, অ্যান্ড সাপোর্টেড, নট লাইক কি পেশেন্টের হাতটা ঝুলে আছে তুই এখান থেকে বিপিটা দেখছিস, সাপোর্টেড অন দ্য টেবিল, ঠিক আছে। এটা দেখ, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনটা পরে বলছি, এই জিনিসটা দেখ যেটা বলছিলাম, ঠিক আছে, কোয়াইট রুম, কমফর্টেবল টেম্পারেচার, নো স্মোকিং, কফি অর এক্সারসাইজ ফর 30 মিনিটস, মানে আগের 30 মিনিট অবধি কোনো চা, কফি বা কোনো স্মোকিং হবে। রিল্যাক্স ফর 3 to 5 মিনিটস, ঠিক আছে, টেক 3 মেজারমেন্ট অ্যাট 1 মিনিট ইন্টারভ্যাল, ইউজ দ্য অ্যাভারেজ অফ লাস্ট 2 মেজারমেন্ট। বুঝতে পারলি, তিনটে আমরা মেজারমেন্ট নেব, আইডিয়ালি যেটা করা হয় তিনটে বিপি মেজারমেন্ট নেব, তারপরে হচ্ছে লাস্ট যে দুটো হবে তার একটা অ্যাভারেজ করব। এটা কখন করব? যখন পেশেন্টের দেখছিস বিপি 130, মোর দেন 130/80 আছে, 130 আর 80 যদি বেশি থাকে তখন আমরা এই মেথডটা অ্যাপ্লাই করি। যদি লেস দেন 130/80 থাকে তাহলে এটা করার দরকার নেই, একটা রিডিং নিলেই হবে, ঠিক আছে। বেশ, আর কি? নো টকিং ডিউরিং অ্যান্ড বিটুইন মেজারমেন্ট। কাপ, কাপ টু ফিট দ্য আর্ম সাইজ, এটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ একটা কাপ নিতে হবে, ঠিক আছে। যে অ্যাডাল্ট সাইজ যে কাপ আছে সেইটা দিয়ে তুই যদি কোনো চিলড্রেনের বিপি মাপিস, ফলস আসবে, ঠিক আছে। অথবা কোনো যারা একটু ওবিস পেশেন্ট, আর্ম সার্কামফারেন্সটা বেশি আছে, তাদের ক্ষেত্রে নর্মাল অ্যাডাল্ট কাপ দিয়ে মাপলে সেটা আবার কম আসবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্যাট উই হ্যাভ টু চুজ কাপ সাইজ। নর্মাল কাপ সাইজ ইজ অ্যাডাল্ট পেশেন্টের কত? 27 to 34 সেন্টিমিটার, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। স্মল অ্যাডাল্টের হচ্ছে 22 to 26 সেন্টিমিটার, লার্জ অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা বললাম আমরা একটু ওবেস টাইপ, ঠিক আছে, 35 to 44। অনেক সময় আমরা থাই বিপি মেজার করি, সেখানে আমরা কাপ সার্কামফারেন্স উইল বি 45 to 52 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, আর যেটা বললাম আর্ম বেয়ার, দ্যাট ইজ আর্ম উইল বি এক্সপোজড, নাথিং লাইক দ্যাট কি তুমি যেটা পড়ে আছে শার্টের ওপর তুমি ব্লাড প্রেশারটা মাপলে সেটা যেন না হয়, ঠিক আছে। অ্যান্ড মিড আর্ম লেভেল, মিড আর্ম অ্যাট দ্য হার্ট লেভেল অ্যান্ড উইল বি রেস্টেড ইন রেস্টিং পজিশন, ঠিক আছে। জিনিসটা বোঝা গেল? ব্যাক সাপোর্টেড, feet flat on the floor. This is the ideal criteria for measuring blood pressure. আচ্ছা, আর একটা জিনিস আছে যেটা আমরা দুটো টার্ম আছে, সেটা হচ্ছে একটা অফিস বিপি আর একটা হচ্ছে আউট অফ অফিস বিপি। মানে কি? অফিস বিপি মানে হচ্ছে আমরা যেটা হসপিটালে বা ক্লিনিক্সে মাপছি সেটা হচ্ছে অফিস বিপি। যেটা আমরা বাড়িতে মাপতে বলি দ্যাট ইজ হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট। দুটো টার্ম আছে, হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট, একটা হচ্ছে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্ট, ঠিক আছে। তো অফিস বিপি অনেক সময় কি হয়, ডিউ টু অ্যাংজাইটি অর সাম আদার রিজন, আমরা ক্লিনিক্সে বা হসপিটালে বিপি দেখলে পেশেন্টের বিপিটা অনেক সময় বেশি পায়, অথচ পেশেন্টকে আমরা যখন বলি যে বাড়িতে একটা প্রেশারটা চেক করতে, তখন পেশেন্ট এসে বলে যে না, বাড়িতে আমার প্রেশারটা ঠিক ছিল। বুঝতে পারলি তো? সেটা আমরা কি বলি, সেটা অনেক সময় যেটা টার্ম আমরা বলি
হোয়াইট কোট হাইপারটেনশন, ঠিক আছে, হোয়াইট কোট পরে আছিস মানে কোট দেখেই ভয়ে পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে গেছে, দ্যাট ইজ কল্ড হোয়াইট কোট হাইপারটেনশন। সেটা কি, অফিস বিপি উইল বি হাই বাট হোম ব্লাড প্রেশার উইল বি নর্মাল, ঠিক আছে, দ্যাট ইজ হোয়াইট কোট হাইপারটেনশন। এর উল্টোটাও হয়, উল্টোটা মানে কি, পেশেন্টের আমরা ক্লিনিক্সে বা হসপিটালে দেখছি পেশেন্টের বিপি উইল বি নর্মাল, বাট when patient is measuring BP at home that will be increased, এটাকে কি বলে, এটা বলে মাস্ট হাইপারটেনশন, দ্যাট উইল বি মাস্ট, মানে আমরা পাচ্ছি না কিন্তু পেশেন্ট যখন বাড়িতে মাপছে তখন বেশি থাকছে, বুঝতে পারলি তো, হোয়াইট কোট হাইপারটেনশন অ্যান্ড মাস্ট হাইপারটেনশন, দুটো জিনিস বোঝা গেল। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা অ্যাম্বুলেটরি হোম বা আউট অফ অফিস ব্লাড প্রেশার যেটা বলছি, সেটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে হোম ব্লাড প্রেশার, এটা হচ্ছে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্ট। হোম ব্লাড প্রেশার মেজারমেন্টটা কি জিনিস, হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট হচ্ছে ইউ আস্ক দ্য পেশেন্ট to measure BP at morning and evening twice daily for 3 days in a week or 6 to 7 days, okay, after before each visit, like you ask the patient to measure twice a daily morning and evening BP before coming to OPD or clinics, ঠিক আছে, তো সেটা একটা হয়। আর একটা হচ্ছে পেশেন্টের গায়ে একটা ডিভাইস লাগিয়ে দেওয়া হবে, সেটা 15 মিনিটস বা 30 মিনিটস পর পর পেশেন্টের বিপিটা চেক করবে, নিজে থেকেই হবে, অ্যাম্বুলেটরি, পেশেন্ট নর্মাল কাজকর্ম যা করার করবে, ডিউরিং স্লিপ, মানে 24 আওয়ার পেশেন্টের ব্লাড প্রেশার মেজারমেন্ট হবে, 15 to 30 মিনিটস ইন্টারভ্যালে পেশেন্টের ব্লাড প্রেশারটা মেজার, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্ট। যেটা বললাম হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট অ্যাটলিস্ট 3 days, প্রেফারেবলি 6 to 7 কনজিকিউটিভ ডেজ বিফোর ইচ ক্লিনিক্যাল ভিজিট, ঠিক আছে। এবার হোম ব্লাড প্রেশারের ডায়াগনস্টিক থ্রেশহোল্ড কি, আমরা অফিস বিপি যেটা ডায়াগনস্টিক থ্রেশহোল্ড হচ্ছে 140/90, সেটা বাড়িতে যদি মাপতে বলি তার থ্রেশহোল্ডটা একটু কম হবে, কারণ পেশেন্ট বিপিটা মাপছে ইন এ কোয়াইট এনভায়রনমেন্ট উইদাউট এনি অ্যাংজাইটি, সো কাট অফ উইল বি লেস। কত কাট অফ, 135/85, systolic will be more than 135 and diastolic more than 185, that is equivalent to office BP more than 140/90, মানে অফিস বিপি যেটা 140/90 হচ্ছে সেটা আমরা যদি হোম ব্লাড প্রেশার মেজার করতে বলি that will be cut off will be 135/85, ঠিক আছে। আর একটা হচ্ছে তো অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্ট যেটা বললাম, যে এভরি 15 to 30 মিনিটস ইন্টারভ্যাল একটা ব্লাড প্রেশার মেজারমেন্ট হবে, সেটা হচ্ছে ওভার দ্য 24 আওয়ার ডিউরিং স্লিপ অ্যান্ড ডিউরিং ডেলি অ্যাক্টিভিটি অফ পেশেন্ট রিগার্ডলেস অফ ডেলি অ্যাক্টিভিটি অ্যান্ড স্লিপ, ঠিক আছে। তার কাট অফ কত, সেটার কাট অফ হচ্ছে এখানে দেখ, সেটার কাট অফ হচ্ছে তোর ডে টাইম হচ্ছে 135 to 85, নাইট টাইম মোর দ্যান 120 to 70, and 24 hour mean average যদি করি সেটা হচ্ছে 130 to 80, so office BP cutoff is more than equals to 140 and 90, ambulatory blood pressure measurement 24 hour average is more than 130 and more than equals to 130 and 80, home blood pressure measurement 135/85, বোঝা গেল এটা। অফিস বিপি হলে কাট অফ হচ্ছে 140/90, হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট হলে 135/85 and 24 hour ambulatory blood pressure measurement average হচ্ছে 130 to 80, that is the cutoff. So as I was saying that normotensive কখন বলবো, office blood pressure is normal, home blood pressure is normal, that is patient is normotensive. If office blood pressure is high, that is hypertension, and home blood pressure is also high, that is sustained hypertension. যদি হোম ব্লাড প্রেশার মেপে যদি বেশি পাই কিন্তু আমরা অফিসে কম পাচ্ছি তাহলে সেটা কি বলবো, মাস্ট হাইপারটেনশন। আর অফিস ব্লাড প্রেশার হাইপারটেনশন, অফিস ব্লাড প্রেশার আমরা পাচ্ছি বিপি বেশি কিন্তু হোম উইল বি নর্মাল, হোম ব্লাড প্রেশার উইল বি নর্মাল, সেটাকে আমরা কি বলছি, হোয়াইট কোট হাইপারটেনশন, ঠিক আছে। This is the difference of home blood pressure measurement and ambulatory blood pressure measurement, some advantage and disadvantages there. 24-hour ambulatory blood pressure measurement, you can measure the real life setting, in real life setting, that is 24-hour you can measure the night time readings, but disadvantage is that it is quite expensive and sometimes limited availability, and patient may feel uncomfortable for this ambulatory blood pressure monitoring. আর একটা হচ্ছে হোম ব্লাড প্রেশার মনিটরিং, কি হচ্ছে এটাও অ্যাডভান্টেজ কি, তুই হোয়াইট কোট হাইপারটেনশন আর মাস্ট হাইপারটেনশনটা এখানে মেজার করতে পারছিস, কিন্তু সামটাইমস এটা ফলস আসে, ফলস রিপোর্টিং আসে, কেন, কারণ পেশেন্ট ঠিকঠাক মাপতে পারে না, যদি ঠিকঠাকভাবে মাপতে না পারে তাহলে ঠিকঠাক আসবে না, ঠিক আছে, বুঝতে পারলি এটা ডিফারেন্স, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কি। হোম ব্লাড প্রেশার মেজারমেন্টে অ্যাডভান্টেজ একটাই, যেটা হচ্ছে তোর
হোয়াইট কোট হাইপারটেনশন, মাস্ট হাইপারটেনশনটা আমরা মেজার করতে পারছি, ডিটেক্ট করতে পারছি, কিন্তু অনেক সময় হোম ব্লাড প্রেশার মেজারমেন্টটা ফল্টি আছে, পেশেন্ট ঠিকঠাকভাবে মাপতে পারে না বলে। আর যদি 24 আওয়ার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং ইজ আইডিয়াল বাট কোয়াইট এক্সপেন্সিভ। ঠিক আছে, যেটা বললাম তো হোয়াইট কোট হাইপারটেনশন, মাস্ট হাইপারটেনশন। আর একটা জিনিস আছে হোয়াইট কোট ইফেক্ট। হোয়াইট কোট ইফেক্টটা কি? হোয়াইট কোট ইফেক্ট ইজ নাথিং বাট আমরা যখন অফিসে ব্লাড প্রেশার মাপছি তখন যেটা বেশি পাচ্ছি, হাইয়েস্ট 3টে মেজার নিতে হয়, তার মধ্যে সবচেয়ে বেশি মেজার করে যেটা পেলাম তার সাথে হচ্ছে হোম ব্লাড প্রেশারের সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা, দ্যাট ইজ কল্ড হোয়াইট কোট ইফেক্ট। White coat hypertension is more common in increasing age, that is elderly population, women, and in non-smoker, and it is commonly found in 30 to 40% of the patients. On the other hand, masked hypertension is more common in non-smoker, male population, and younger age group of population. It is incidence is around 15%. So masked hypertension is more dangerous. Okay. In white coat hypertension, what happens? That is, patient's BP may be normal, okay, but masked hypertension is more dangerous in the sense that you can miss some abnormality like diabetes, chronic kidney disease, or family history of hypertension. High normal office BP associated with increased prevalence of masked hypertension. If patient is having these conditions like obesity, diabetes, chronic kidney disease, patient may have masked hypertension. Okay. সো স্ক্রিনিং ফর দ্য ডিটেকশন অফ হাইপারটেনশন, আমরা স্ক্রিনিং কীভাবে করবো? কোনো একটা পেশেন্টের ব্লাড প্রেশার দেখা গেল নর্মাল বা অপটিমাল, ইফ ইট ইজ অপটিমাল, রিপিট ব্লাড প্রেশার অ্যাট লিস্ট এভরি 5 years, ওকে, অ্যান্ড ইফ ইট ইজ নর্মাল, দ্যাট ইজ 120, 129, অ্যান্ড ডায়াস্টোলিক ইজ 80 to 84, you have to repeat blood pressure at least every 3 years, and if it is high normal, repeat blood pressure annually. Okay, so 5 years, 3 years, and 1 year. But in high normal blood pressure, you have to rule out masked hypertension. ঠিক আছে, by asking the patient to measure blood pressure at home, that is home blood pressure or ambulatory blood pressure monitoring. ঠিক আছে, but if patient is truly hypertensive, that is sustained hypertension is there, you have to recheck the BP, to call patient clinic every 1 week for 2 to 3 weeks, right? পেশেন্টকে আসতে বলতে হবে 2 to 3 weeks পর, মানে 2-3টে তোকে মেজার নিতে হবে অ্যাট অফিস টাইম, অর ইউ ক্যান আস্ক পেশেন্ট টু মেজার বিপি অ্যাট হোম। ঠিক আছে, তো যদি বেশি থাকে দ্যাট ইজ ইন্ডিকেশন ফর ট্রিটমেন্ট। Hypertension, sustained hypertension, you can ask for office home blood pressure measurement or 2 to 3 out of 2 to 3 office blood pressure measurement. If it is more, you can start treatment. Okay. So what are the routine laboratory tests we usually advise? কি একটা হাইপারটেনশন পেশেন্ট আমাদের আউটডোরে বা এমার্জেন্সিতে এলো, এমার্জেন্সিতে কখন পেশেন্ট আসবে? হাইপারটেনসিভ এমার্জেন্সি খুব বেশি থাকলে, আদারওয়াইজ পেশেন্ট হাইপারটেনসিভ পেশেন্ট ইউজুয়ালি কামস টু ওপিডি। ঠিক আছে, তো কি রুটিন টেস্ট ইনভেস্টিগেশন আমরা করি? একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, ওকে, লিপিড প্রোফাইল, ফাস্টিং ব্লাড সুগার। হ্যাঁ, লিপিড প্রোফাইল মানে কি? টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এসডিএল, এলডিএল, এগুলো সব দেখতে হবে। তার সাথে হচ্ছে কিডনি ফাংশন টেস্ট, দ্যাট ইজ ক্রিয়েটিনিন অ্যান্ড ইউরিয়া ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম দেখতে হবে। ঠিক আছে, থাইরয়েড ফাংশন টেস্ট, ব্লাড ইউরিক অ্যাসিড অ্যান্ড লিভার ফাংশন টেস্ট। ঠিক আছে, একটা ইসিজি করাতে হবে। আর যদি এইচএমওডি যে জিনিসটা বলছিলাম, হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ, কি অর্গান ড্যামেজ হতে পারে বললাম। ঠিক আছে, ব্রেনে কি অ্যাবনর্মালিটি হতে পারে, তোর আই কি হতে পারে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, তো সেইগুলো ডিটেক্ট করার জন্য তোকে স্পেসিফিক কিছু টেস্ট আছে, সেইগুলো করাতে হবে। কি হবে? ব্রেনে যদি কোনো অ্যাবনর্মালিটি আমরা সাসপেক্ট করি, লাইক টিআই হয়েছে বা হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি হয়েছে, কি করতে হবে? একটা ব্রেন ইমেজিং করতে হবে। আইডিয়ালি এমআরআই শুড বি ডান। ওকে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি দেখার জন্য কি করতে হবে? একটা ফান্ডোস্কোপি করতে হবে, দেখতে হবে। ঠিক আছে, যদি মনে হয় যে আমার কোনো অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়েছে বা পেশেন্টের একটা পালমোনারি ইডিমা আমরা সাসপেক্ট করছি, সেখানে একটা ইসিজি, 12 লিড স্ট্যান্ডার্ড ইসিজি অথবা একটা ইকো আর একটা চেস্ট এক্সরে করাতে হবে। ঠিক আছে, কোনো কিডনির কোনো অ্যাবনর্মালিটি আমরা রেনোভাস্কুলার হাইপারটেনশন বা কোনো সিকেডি সাসপেক্ট করছি, সেখানে একটা ইউএসজি অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন উইথ ডপলার অফ রেনাল আর্টারিজ, এটা করতে হবে। ঠিক আছে,
আর কি কি করতে পারি, ক্যারোটিড আল্ট্রাসাউন্ড বা ক্যারোটিড ডপলার। কোথায় করি, যেখানে আমরা উই আর সাসপেক্টিং ক্যারোটিড অ্যাথেরোস্ক্লেরোসিস, ইউজুয়ালি ইন ওল্ড এজ পেশেন্ট, ঠিক আছে, আমরা ক্যারোটিড ডপলার করবো। একটা অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল ইন্ডেক্স, এটা আমরা জেনারেলি ফিমোরাল অ্যাথেরোস্ক্লেরোসিস দেখার জন্য আমরা করি। আর একটা হচ্ছে পালস ওয়েভ ভেলোসিটি, পালস ওয়েভ ভেলোসিটি দেখা হয় যেখানে আমরা উই আর সাসপেক্টিং অ্যাওর্টিক অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে। কগনিটিভ ফাংশন টেস্ট অ্যান্ড ব্রেন ইমেজিং যেটা বললাম। তো এগুলো স্পেসিফিক এইচএমওডি ডায়াগনোসিস করার জন্য এই সব অ্যাডভান্সড ইনভেস্টিগেশনগুলো আমাদের লাগবে। আর ইউজুয়ালি রুটিনলি যেগুলো করা হয় সেগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। ট্রিটমেন্ট কি, টেনশন পেশেন্ট এলো, আউটডোরে দেখলি পেশেন্ট প্রেশার বেশি আছে, অ্যান্ড রুলিং আউট হোয়াইট কোট হাইপারটেনশন অ্যান্ড মাস্ট হাইপারটেনশন, ইউ হ্যাভ টু রুল আউট দিস টু কন্ডিশন। So you are detecting that patient is having hypertension more than 140, more than equals to 140/90, ঠিক আছে। এবার কি ট্রিটমেন্ট আমরা দেবো, একটা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট হতে পারে, একটা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট হতে পারে। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কি হতে পারে, লাইফস্টাইল মডিফিকেশন, ঠিক আছে। পেশেন্টকে বলতে হবে লাইফস্টাইল মডিফিকেশন। কি কি লাইফস্টাইল মডিফিকেশন আমরা অ্যাডভাইস করতে পারি পেশেন্টের, বল ইন জেনারেল কি মনে হচ্ছে। ওয়েট রিডাকশন, একটা ওবিস পেশেন্ট এলো তোর কাছে, ওয়েট রিডাকশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়েটারি, একটা হচ্ছে তোর ওয়েট রিডাকশন, একটা আলাদা জিনিস গেল। কি করে ওয়েট রিডাকশন হতে পারে, ডায়েট, কি ডায়েট বলা হয় এটা হাইপারটেনশনের জন্য আমরা যেটা ইউজ করি, বল সল্ট রেস্ট্রিক্টেড, সল্ট রেস্ট্রিক্টেড, ঠিক আছে। সেই সব একসাথে বলি আমরা ড্যাশ ডায়েট, ঠিক আছে। ডায়েটারি অ্যাপ্রোচ টু reduce hypertension, non-pharmacological, that is dietary approach to stop hypertension, that is DASH diet. DASH diet এ কি কি আছে, সল্ট রেস্ট্রিকশন করতে হবে, পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে, যেগুলো পটাশিয়াম রিচ ফুড সেগুলো আমাদের বেশি বেশি করে খেতে বলতে হবে, যেগুলো সল্ট, যে খাবারগুলোতে সল্ট আছে, ঠিক আছে। অনেক সময় পেশেন্ট আমাদের জিজ্ঞেস করে কি, মানে আমরা বলি যে সল্ট রেস্ট্রিক্টেড মানে লবণ খাবে না, কাঁচা লবণ খাবে না, এটা আমরা পেশেন্টকে বলি। তখন পেশেন্ট কি করে বলে, এটা তো ভেজিয়ে লবণ খাওয়া যাবে, বেসিক্যালি জিনিসটা একই, ঠিক আছে। তো পেশেন্টকে বলতে হবে সল্ট রেস্ট্রিকশন কত, 1 গ্রাম টু 1.5 গ্রাম ইজ আইডিয়াল, ঠিক আছে। তো usually less than 5 gram is okay, but if you are advising patient for strict control, you have to ask the patient to reduce salt intake to less than 1.5 gram, ঠিক আছে। পটাশিয়াম সাপ্লিমেন্টেশন করতে হবে। আর একটা জিনিস যেটা সল্ট, যে খাবারগুলোতে সল্ট বেশি থাকে লাইক পিকল, পাঁপড়, ঠিক আছে, এগুলো খেতে নিষেধ করতে হবে। পেশেন্টের পটাশিয়াম সাপ্লিমেন্টেশনের জন্য যেগুলো পটাশিয়াম রিচ খাবার, ঠিক আছে, লাইক ব্যানানাস, ফ্রেশ ফ্রুটস, ঠিক আছে, কোকোনাট, এগুলো পেশেন্টকে খাওয়ার জন্য অ্যাডভাইস করতে হবে। সো দিস ইজ ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। অ্যান্ড ওয়েট লস কীভাবে করবো আমরা, ওয়েট লস পেশেন্টকে আস করতে হবে। একটা হচ্ছে ডায়েটারি, আর একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। এক্সারসাইজের কি রেকমেন্ডেশন কি আছে এক্সারসাইজের জন্য, দিস ওয়ান, ঠিক আছে। অ্যারোবিক এক্সারসাইজ 90 to 150 মিনিটস হাঁটাহাঁটি করতে হবে, শুধু মানে হেঁটে বেড়ালে হবে না, জোরে হাঁটতে হবে, ঠিক আছে। 90 মিনিটস মতো, সেটা হচ্ছে পার উইক, মানে সপ্তাহে অ্যাটলিস্ট 5 days এ উইক, 30 মিনিটস, 30 to 45 মিনিটস ইচ ডে, তাহলে মোটামুটি 150 মিনিটস হচ্ছে উইকে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সারসাইজ। ইউ ক্যান অ্যাডভাইস ডাইনামিক রেজিস্ট্যান্স আর আইসোমেট্রিক এক্সারসাইজ, দ্যাট ইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আর যারা জিম করতে ভালোবাসে তাদের জিম করতে পারে, ঠিক আছে। Moderation of alcohol intake. Alcohol intake, if patient is alcoholic, you have to ask this alcohol intake. কতটা? In male, you have to ask for less than 2 drinks daily, and in case of women, less than 1 drink, less than equals to 1 drink daily. One drink is how much amount? একটা ড্রিঙ্ক মানে কত গ্রাম অ্যালকোহল থাকে? 10 গ্রাম, ওকে। 1 drink means 10 গ্রাম অ্যালকোহল, ঠিক আছে। And according to the brand of alcohol, like there is different gram of alcohol, like যেটা তোর আলাদা আলাদা ব্র্যান্ড আছে তার জন্য কিন্তু অ্যালকোহলের কোয়ান্টিটিটা আলাদা আলাদা হয়, ঠিক আছে। তো ইন জেনারেল 1 drink means 10 গ্রাম অফ অ্যালকোহল, ঠিক আছে। আরেকটা কি, বডি ওয়েট রিডাকশন। এখানে দেখা গেছে তোর 1 কেজি ওজন কমালে 1 মিলিমিটার অফ ব্লাড প্রেশার কমে, ইট হ্যাজ বিন ফাউন্ড, ঠিক আছে। তো ইউ হ্যাভ টু মোটিভেট দ্য পেশেন্ট লাইক দিস, তুমি 1 কেজি ওজন কমালে তোমার 1 মিলিমিটার ব্লাড প্রেশার কমে যাবে, ঠিক আছে। তো ইন জেনারেল উই ক্যান ফাউন্ড দ্যাট ইন হাইপারটেনসিভ পেশেন্ট
After reduction in weight, BP has been reduced to 5 millimeter of mercury. In DASH diet, consume a diet rich in fruits and vegetables, whole grains, low fat dairy product, and reduced content of saturated and total fat. Okay. Salt restriction less than 1.5 gram, and dietary potassium supplementation, that is 3.5 to 5 milligram per day. ঠিক আছে, এটা বোঝা গেল নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ঠিক আছে, আরেকটা জিনিস এটা বলার আগে যেটা বলে নিই তোদের, যেটা হচ্ছে মেটা অ্যানালাইসিস অফ randomized control trial has shown that 10 millimeter reduction of systolic blood pressure and 5 millimeter reduction of diastolic blood pressure has a huge impact on cardiovascular mortality. That is, all major CV event, cardiovascular events will reduce by 20% if there is reduction is 10 millimeter reduction in 10 millimeter of systolic and 5 millimeter of diastolic blood pressure. So stroke will be reduced by 35%, coronary event will be reduced by 20%, and heart failure will be reduced by even 40%. Okay, so this much impact will be there in case of if you ask the patient to reduce the blood pressure of 10 millimeter systolic and 5 millimeter diastolic. So when to initiate antihypertensive treatment? According to grade, you have to start treatment. Okay, so if you are finding that patient is of grade 2 and grade 3 hypertension, you have to start treatment immediately along with lifestyle modification, as I have already told. Okay, you have to start immediate treatment in grade 2 and grade 3 hypertension. If it is grade 1 hypertension, so you can wait for 3 to 6 months asking the patient to modify their lifestyle. Like lifestyle modification, you advise lifestyle modification for 3 to 6 months, and then recheck the BP. If BP is reduced to normal, you can continue that, or if BP is not controlled, you have to start antihypertensive treatment. Okay, and if it is high normal BP, you have to ask for lifestyle modification. But if there is very high CV risk, that is patient is suffering from some chronic kidney disease or cardiovascular disease, you have to start treatment. So basically, stage 2 and stage 3 hypertension, you have to start treatment along with lifestyle modification. Okay, number 1. Number 2, if patient is of grade 1 hypertension, you can wait if there is no high risk factor, like if patient has no cardiovascular disease or patient is not having any chronic kidney disease. Okay, you can wait for 3 to 6 months asking the patient for lifestyle modification. But if BP is not controlled, you have to start antihypertensive treatment. Okay, so this is the guideline of American cardiology. So what is the blood pressure threshold in different age group and different disease? So if patient is between 18 to 79 years of age, irrespective of comorbidities like hypertension, diabetes, chronic kidney disease, or ischemic heart disease, or chronic coronary artery disease, or stroke or TIA, the threshold is more than 140, more than equals to 140 and 90. So between 18 to 79 years of age, irrespective of comorbidity, we have to start treatment if BP is more than equals to 140 and 90. But if patient age is more than 80, the cutoff value is 160 and 90. বয়সটা বেশি হলে মানে মোর দ্যান 80 ইয়ার্স হলে আমরা থ্রেশহোল্ডটা কাট অফ থ্রেশহোল্ডটা একটু বেশি রাখি। ঠিক আছে, কারণ ওল্ড এজ পেশেন্টের কি হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, আর্টেরিয়াল হার্ডেনিং হয়, তার জন্য বিপি কাট অফটা একটু বেশি রাখতে হয়। ঠিক আছে, সো হোয়াট আর দ্য টার্গেটস? এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোর থ্রেশহোল্ড, মানে কতটা ওপরে গেলে আমরা ট্রিটমেন্টটা শুরু করবো। বোঝা গেল তো? 140-90, আর যদি 80 বেশি হয় 160-90। এবার হচ্ছে টার্গেটটা কি, আমরা ট্রিটমেন্ট তো স্টার্ট করে দিলাম, কিন্তু কতটা আমরা কমাবো এবং টার্গেটটা কতটা কি রাখবো, সেইটা হচ্ছে এটা। টার্গেট কত? লেস দেন 140-90, আইডিয়ালি 130-80, less than 130-80. And if patient is tolerating the drugs well, we can reduce to 120 and 80, 120-70.
Okay, this one systolic blood pressure we can reduce to 120, but in old age patient we are targeting BP to 130/90 systolic, ঠিক আছে, and diastolic is less than 80. So target is basically less than 130/80, and if patient is tolerating well, we can reduce to systolic blood pressure, we can reduce to 120 and 80, ঠিক আছে। এটা বলা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নাও কামিং টু ফার্মাকোলজিক্যাল থেরাপি ফর হাইপারটেনশন, কি কি অপশনস আছে আমার কাছে? ড্রাগস পড়ানো হয়েছে তোদের ফার্মাকোলজি? অ্যামলোডিপিন ওইভাবে একদমই বলবি না। If someone is examiner is asking you to how to approach a patient with hypertension, question এরকমই আসবে, ঠিক আছে, then you have to tell him or her that there is non pharmacological, pharmacological, ঠিক আছে। প্রথমে অ্যামলোডিপিন কেন বলবি, ঠিক আছে, ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল যেগুলো বললাম, ঠিক আছে। এবার হচ্ছে ফার্মাকোলজিক্যাল কি কি অপশন আছে আমাদের কাছে? এস ইনহিবিটর অর এআরবি, ঠিক আছে, আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ইয়েস, আর কি দিতে পারি? বিটা ব্লকার দিতে পারি। আর কি দিতে পারি? মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, স্পাইরোল্যাক্টন, ঠিক আছে। আর কি অপশন আছে? আলফা ব্লকার, ঠিক আছে, মিথাইলোপা, আর বল, নাইট্রেট দিতে পারি, নাইট্রোগ্লিসারিন দিতে পারি, ঠিক আছে। আর কি দিতে পারি? ডায়াবেটিক্স, ঠিক আছে, ডায়াবেটিক্স দিতে পারি। সো বেসিক্যালি দিজ আর দ্য অপশনস। ডায়াবেটিক্স কাদের ক্ষেত্রে দেবো না? জেনারেলি যে পেশেন্টের গাউট রয়েছে, মেটাবলিক সিনড্রোম, প্রেগনেন্সি, হাইপার ক্যালসিমিয়া অ্যান্ড হাইপোক্যালিমিয়া থাকলে জেনারেলি আমরা ডায়াবেটিক্স অ্যাভয়েড করি, এবং ওল্ড এজ পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিক্স দেওয়া হয় না ডিউ টু দিস ওয়ান, হাইপোক্যালিমিয়া অ্যান্ড হাইপোন্যাট্রিমিয়া হয়, তার জন্য আমরা ডায়াবেটিক্স অ্যাভয়েড করি। আর কি কি অপশন আছে? বিটা ব্লকার আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দুটো ভাগ, একটা হচ্ছে নন ডিএসপি অ্যান্ড ডিএসপি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। নন ডিএসপি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি কি আছে? ভেরাপেমেল, ডিলটিয়াজেন, ঠিক আছে। ডিএসপি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তুই যেটা বলছিলিস, কি কি আছে? আর অ্যামলোডিপিনের সাথে আর কি কি দিই বল? সিলনিডিপিন, অ্যামলোডিপিন, আর নিকারডিপিন, ঠিক আছে। টেলমিসার্টান ইজ নট কি বলে এটা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। টেলমিসার্টান কি? এআরবি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ঠিক আছে। তো দিস ইজ এআরবি। এআরবি হচ্ছে টেলমিসার্টান আছে, লোসার্টান দিতে পারি, ঠিক আছে। এখানে হচ্ছে এসি ইনহিবিটর, কি কি দিই? ক্যাপ্টোপ্রিল, লিসিনোপ্রিল, র্যামিপ্রিল, ঠিক আছে, এগুলো হচ্ছে তোর এস ইনহিবিটর। বিটা ব্লকার কি কি দিতে পারি? মেটোপ্রোলল, কার্বিডোলল, আর বিসোপ্রোলল, ঠিক আছে, এগুলো দিতে পারি। ল্যাবেটোলল, ইউ ক্যান ইউজ ল্যাবেটোল বিটা ব্লকার। কিভাবে আমরা অ্যাপ্রোচ করব যদি কোনো আনকমপ্লিকেটেড হাইপারটেনশন মানে কি? কোনো অর্গান ড্যামেজ হয়নি এবং পেশেন্টের কোনো কোমরবিডিটি নেই, ঠিক আছে, সিকেডি নেই, কোনো কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটি নেই, তাহলে আইডিয়ালি আমরা কি করি? যদি পেশেন্টের ব্লাড প্রেশার মোর দ্যান 140/90 এলো, তখন আইডিয়ালি উই হ্যাভ টু কম্বাইন দিস টু ড্রাগ, এসি ইনহিবিটর অর এআরবি প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর ডায়াবেটিক্স। বুঝতে পারলি? এটা এসি ইনহিবিটর মানে কি? অ্যামলোডিপিন, সরি, এসি ইনহিবিটর মানে হচ্ছে তোর র্যামিপ্রিল বা ক্যাপ্টোপ্রিল দিতে পারি, ঠিক আছে, অথবা হচ্ছে তোর এআরবি মানে টেলমিসার্টান, লোসার্টান, এগুলো প্লাস হচ্ছে তোর একটা ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স কি আছে? যেটা বললাম, একটা নন ডিএসপি, একটা ডিএসপি ডায়াবেটিক্স কি হতে পারে আমাদের? ক্লোরথ্যালিডন হতে পারে, হাইড্রোক্লোরোথায়াজাইড হতে পারে, ঠিক আছে। তো এটা আমরা কম্বাইন করে প্রথমে আমরা দেখবো যে পেশেন্টের বিপিটা কন্ট্রোল হচ্ছে কিনা। বিপি ইজ নট কন্ট্রোল, we have to ask for this triple combination, ঠিক আছে, এসি ইনহিবিটর অর এআরবি প্লাস সিসিবি প্লাস ডায়াবেটিক্স, ঠিক আছে। আর রেজিস্ট্যান্ট হাইপারটেনশন যদি হয়, we have to add spironolactone or other diuretics, alpha blocker or beta blocker. Resistant hypertension এর definition কি? What is resistant hypertension? Resistant hypertension মানে if you are using triple drug but BP is not even controlled, তিনটে ড্রাগ ইউজ করে আমাদের বিপি কন্ট্রোল হচ্ছে না, এবং এই তিনটে ড্রাগের সেটা ম্যাক্সিমালি টলারেটেড ডোজের মধ্যে হতে হবে, ঠিক আছে। এরকম নয় যে তিনটে ড্রাগ আমরা যে কোনো একটা ডোজে দিয়ে দিলাম, তিনটে ড্রাগ দিচ্ছি ম্যাক্সিমাম টলারেটেড ডোজে, তা সত্ত্বেও বিপিটা কন্ট্রোল হচ্ছে না, তার মধ্যে তিনটে ড্রাগের মধ্যে একটা মাস্ট বি ডায়াবেটিক্স, ঠিক আছে, সেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। যদি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হয়, ইউ হ্যাভ টু অ্যাড দিস স্পাইরোল্যাকটন, আলফা ব্লকার অর আদার বিটা ব্লকার, ঠিক আছে।
তো এত কিছু মাথায় রাখার দরকার নেই, মনে রাখবি ইনিশিয়াল ট্রিটমেন্ট উইল বি উই হ্যাভ টু স্টার্ট ডুয়াল অ্যান্টি হাইপারটেনসিভ, দ্যাট ইজ এস ইনহিবিটর অর এআরবি প্লাস সিসিবি, দ্যাট ইজ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অর হচ্ছে তোর ডায়াবেটিক্স। ঠিক আছে, তারপরে যদি বিপি কন্ট্রোল হয় ওয়েল অ্যান্ড গুড, যদি কন্ট্রোল না হয় ইউ হ্যাভ টু অ্যাড অ্যানাদার ড্রাগ, দ্যাট ইজ ট্রিপল কম্বিনেশন। আর তারপরে স্টেপ 3 কি, ট্রিপল কম্বিনেশন প্লাস হচ্ছে স্পাইরোল্যাকটন অর বিটা ব্লকার। বিটা ব্লকার কখন আমরা ইউজ করি, জেনারেলি যদি পোস্ট এমআই পেশেন্ট হয়, দ্যাট ইজ পেশেন্ট ইজ হ্যাভিং অ্যাঞ্জাইনা অর ইসকেমিক হার্ট ডিজিজ, পোস্ট মায়োকার্ডিয়াল ইনফাকশন পেশেন্ট, হার্ট ফেলিওর পেশেন্ট, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেগুলোতে আমরা বিটা ব্লকার অ্যাড করব। ঠিক আছে, সো দিস ইজ ড্রাগ ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ফর হাইপারটেনশন অ্যান্ড করোনারি আর্টারি ডিজিজ। যদি করোনারি আর্টারি ডিজিজ থাকে তাহলে আমাকে এখানে বিটা ব্লকারটা, এত কিছু এইসব প্লাস প্লাসগুলো দেখতে যাস না, মাথা খারাপ হয়ে যাবে, শুধু এই জিনিসটা মনে রাখবি। ঠিক আছে, এস ইনহিবিটর অর এআরবি প্লাস সিসিবি ডায়াবেটিক্স। ঠিক আছে, এটা মনে থাকবে। যদি এটাতে কন্ট্রোল না হয় আমাকে ট্রিপল ড্রাগ দিতে হবে। এস ইনহিবিটর আর এআরবি দুটো কখনো একসাথে দেবো না। কেন দেবো না, এটা মেকানিজমটা একই, একটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টরটা ব্লক করছে, আর একটা হচ্ছে কি হচ্ছে এনজাইমটাকে ব্লক করছে। ঠিক আছে, তো মেকানিজম একই, ওই জন্য দুটো একসাথে দেবো না, যে কোনো একটা দেবো, তার সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা ডায়াবেটিক্স অ্যাড করবো। তাতে কন্ট্রোল না হলে আমরা ট্রিপল ড্রাগ, তাতেও যদি কন্ট্রোল না হয় তখন আমাকে স্পাইরোল্যাকটন, বিটা ব্লকার, আলফা ব্লকার অ্যাড করতে হবে। এইবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে তোর যদি করোনারি আর্টারি ডিজিজ থাকে তাহলে আমাকে বিটা ব্লকার অবশ্যই অ্যাড করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখ, যদি সিকেডি থাকে, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, ইউ হ্যাভ টু ইউজ ডায়াবেটিক্স অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে, এটা একটা দিতে হবে। নেক্সট হচ্ছে তোর হার্ট ফেলিওর, যদি পেশেন্টের হার্ট ফেলিওর থাকে, এস ইনহিবিটর এআরবি অর ডায়াবেটিক্স, তার সাথে বিটা ব্লকার, ডায়াবেটিক্স বিটা ব্লকার থাকবে একটা। ঠিক আছে, the theory is same, that is initial therapy we have to give dual antihypertensive, if it is not controlled we have to add another antihypertensive, that is triple therapy. ঠিক আছে, আর যদি atrial fibrillation থাকে then we have to add non DHP CCB and beta blocker. non DHP CCB কি আছে, যেটা বললাম তোর ভেরাপামিল অথবা ডিলটিয়াজেন। ঠিক আছে, কিন্তু নন ডিএইচপি সিসিবি আর বিটা ব্লকার একসাথে দেবো না। কেন দেবো না, বিটা ব্লকারও হার্ট রেট কমাবে, নন ডিএইচপি সিসিবিও হার্ট রেট কমাবে, ওই জন্য একসাথে দেবো না। ঠিক আছে, যে কোনো একটা। তো এটা হচ্ছে তোর টার্গেট ইন ডিফারেন্ট কোমরবিডিটিস লাইক হাইপারটেনশন, ডায়াবেটিস, সিকেডি, করোনারি আর্টারি ডিজিজ, স্ট্রোক। কত টার্গেট আমাদের, লেস দ্যান 130/80, দিস ইজ দ্য জেনারেল রুল। ঠিক আছে, in CKD patient it is accepted to reduce the systolic blood pressure to less than 140 and if tolerated less than 130. ঠিক আছে, এখানে দেখ এটাই বলা হয়েছে, combination treatment is recommended for most of the hypertensive patient as initial therapy. Preferred combination should comprise a RAS blocker, that is ACE inhibitor or ARB with CCB or diuretics. ঠিক আছে, next, it is recommended that beta blocker is combined with any of the other major drug classes when there is angina, post myocardial infarction, heart failure, or you need to control the heart rate. ঠিক আছে, it is recommended to initiate antihypertensive treatment with two drug combination, preferably in SPC. What is SPC? SPC is single pill combination. মানে পেশেন্টকে যখন অ্যাডভাইস করছিস একটা ওষুধের মধ্যেই দুটো ড্রাগ থাকবে। ঠিক আছে, দ্যাট ইজ সিঙ্গেল পিল কম্বিনেশন। It is recommended that if BP is not controlled with two drug combination, treatment should be to increase to 3 drug combination, usually a RAS blocker, that is ACE inhibitor or ARB, with a CCB, that is calcium channel blocker, and a thiazide or thiazide like diuretics. ঠিক আছে, এখানে দেখ যেটা বললাম, the combination of two RAS blocker is not recommended. ঠিক আছে, ACE inhibitor ARB একসাথে দেওয়া যাবে না। আচ্ছা, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন যেটা বললাম, what is resistant hypertension? Resistant hypertension is defined as blood pressure remaining above the goal despite use of more than equals to 3 antihypertensive drug and among which one must be diuretics. ঠিক আছে, এটা। সো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হলে আমরা কি দেখতে হবে, একটা পেশেন্টের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলতে গেলে তার আগে তোকে দুটো জিনিস রুল আউট করতে হবে। ঠিক আছে, কি রুল আউট করতে হবে, পেশেন্টের ওষুধ দিয়েছি সব কিছু, ডুয়াল অর ট্রিপল কম্বিনেশন থেরাপি, কিন্তু পেশেন্টের বিপি কন্ট্রোল হচ্ছে না, সেটা কি আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলতে পারবো? বলতে পারবো, তার আগে কিছু জিনিস আমাকে রুল আউট করতে হবে, যে পেশেন্ট আদৌ ঠিকঠাক ওষুধ খাচ্ছে কিনা। ঠিক আছে,
অথবা যেখানে প্রেশারটা মাপা হচ্ছে, ইদার হোম ব্লাড প্রেশার পেশেন্ট নিজে থেকে মাপছে বাড়িতে, অথবা আমরা এখানে অফিসে মাপছি, সেটা কি টেকনিকটা ঠিকঠাক হচ্ছে কিনা, এই দুটো জিনিস রুল আউট করতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে পেশেন্ট অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ছাড়া আর কোনো ড্রাগ নিচ্ছে কিনা, কি কি ড্রাগ খেলে পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। আর একটা হচ্ছে তোর এনসেড, যে কোনো এনসেড, ঠিক আছে, প্যারাসিটামল আর অ্যাসিটামিনোফেন, ঠিক আছে, তো খাচ্ছে। আর কি কি হতে পারে, সাম অ্যান্টিডিপ্রেশন ড্রাগ ইজ দেয়ার, SSRI or SNRI, সেগুলো খেলে ব্লাড প্রেশার বাড়ে। স্টেরয়েড মোস্ট কমনলি ইউজড ইন জয়েন্ট পেন, কোনো দেখবি কোনো পেশেন্ট জয়েন্ট পেনের জন্য কন্টিনিউ একটা স্টেরয়েড খেয়ে যাচ্ছে, কোনো গ্রামে কোনো ডাক্তার দিয়েছিল, তো তারপর থেকে পেশেন্ট এসে দেখি পেশেন্টের ব্লাড প্রেশার বেশি আছে, তো দ্যাট ইজ দ্য রিজন অফ। তো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলার আগে আমাকে এই 3-4টে জিনিস আমাকে রুল আউট করতে হবে, ঠিক আছে, যে পেশেন্ট আদৌ কোনো ওষুধ ঠিকঠাক খাচ্ছে কিনা, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ছাড়া আর কোনো ওষুধ খাচ্ছে কিনা, আর পেশেন্টের হচ্ছে বিপি মেজারমেন্ট যেটা আমরা করছি সেটা ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। এগুলো যেগুলো বললাম সেটা হচ্ছে তো প্রাইমারি হাইপারটেনশন অর এসেন্সিয়াল হাইপারটেনশন, মানে উইদাউট এনি কজ, কোনো কজ আমরা পাচ্ছি না। এল্ডারলি পেশেন্টের তোর জেনারেলি যেটা হয় অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য আর্টেরিয়াল ওয়াল হার্ডেনিং হয়, তার জন্য ব্লাড প্রেশার বাড়ে। এবার এটা হচ্ছে এসেন্সিয়াল হাইপারটেনশন। ইউ হ্যাভ টু রুল আউট দ্য সেকেন্ডারি কজেস অফ হাইপারটেনশন। সেকেন্ডারি কজেস অফ হাইপারটেনশন কাদের বেশি হয়, মানে কোন কোন ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে তো কমন কজেস কি হয়, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, ঠিক আছে, it may be renovascular hypertension or renal parenchymal disease, that is CKD, primary hyperaldosteronism, obstructive sleep apnea, drug or alcohol induced, যে ড্রাগগুলো বললাম, ঠিক আছে, অথবা কি হতে পারে, ফিওক্রোমোসাইটোমা হতে পারে, কুসিং সিনড্রোম হতে পারে, হাইপো অর হাইপার থাইরয়েডিজম, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, ঠিক আছে, এই টার্মগুলোর প্রত্যেকটা এক একটা ডিজিজ তোরা আলাদাভাবে পড়বি, এখন এত কিছু জানার দরকার নেই, শুধু নামগুলো মনে রাখলেই হবে। সো অ্যানাদার টার্ম ইজ দেয়ার হাইপারটেনসিভ আর্জেন্সি অ্যান্ড হাইপারটেনসিভ ইমার্জেন্সি। কখন বলবো কোনটা কি জিনিস, hypertensive emergency means there is organ damage, hypertensive mediated HMOD, that is hypertensive mediated organ damage is there, যদি অর্গান ড্যামেজ থাকে, কি কি অর্গান ড্যামেজ হতে পারে সেগুলো বললাম, ব্রেন, রেটিনা, এইসবগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হাইপারটেনসিভ এমার্জেন্সি। আর হাইপারটেনসিভ এমার্জেন্সি জেনারেলি বিপি ইজ মোর দ্যান 180 to 110, এরকম বিপি পেলি পেশেন্টের অর্গান ড্যামেজ আছে, that you can stamp it as hypertensive emergency. And if patient's BP is high, that is more than 180 and 110, but there is no organ damage, we can call it hypertensive urgency. Okay, তো hypertensive emergency যেটা বললাম, malignant hypertension with or without acute renal failure, hypertensive encephalopathy, acute coronary event, acute cardiogenic pulmonary edema, aortic dissection, or if patient is pregnant, you can expect eclampsia or severe pre-eclampsia. Okay, so what are the drugs we can use in hypertensive emergency or urgency, কি কি ড্রাগ ইউজ করতে পারি এমার্জেন্সিতে। আগে যেগুলো বললাম ওপিডি বেসিস ট্রিটমেন্ট, এবার হচ্ছে কোনো পেশেন্ট তোর কাছে এমার্জেন্সিতে এলো, বিপি মোর দ্যান 180-100, কি কি ড্রাগ, what are the options available, you can use, most commonly use labetalol, nicardia, and if the patient is having associated cardiogenic pulmonary edema, you have to use nitroprusside or GTN, that is glyceryl trinitrate infusion, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। নিকার্ডিয়া যেটা বললাম, অ্যানালেপ্রিল অথবা হচ্ছে ক্লোনিডিন, ঠিক আছে, মেটোপ্রোল অর IV এসমোলল, ইন্ট্রাভেনাস এসমোলল উই ক্যান ইউজ। মোস্ট কমনলি ইউজ ল্যাবেটল, GTN, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড অ্যান্ড নিকার্ডিয়া অ্যান্ড টু সাম এক্সটেন্ট অ্যানালেপ্রিল, ঠিক আছে, এগুলো মোটামুটি ইউজ করা হয় ইন এমার্জেন্সি সিচুয়েশন, ঠিক আছে। হাইপারটেনশন, ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন ইন প্রেগনেন্সি। In pregnancy, hypertension may have severe consequences. Okay, যদি পেশেন্টের প্রেগনেন্সিতে হাইপারটেনশন থাকে তাহলে there is more chance of preeclampsia or eclampsia. So we have to manage meticulously, that is cut off কত 140/90, কখন বলবো, if patient is having gestational hypertension or pre-existing hypertension superimposed by gestational hypertension, মানে প্রেগনেন্সির আগে থেকে কোনো একটা হাইপারটেনশন ছিল, আগে পেশেন্টের আগে থেকে হাইপারটেনশন ছিল, তারপরে আবার gestational hypertension, মানে in pregnancy you are seeing this patient is hypertensive or gestational hypertension যদি থাকে, তো cut off level is more than 140/90. In other cases, initiation of drug treatment recommended is more than 140, more than equals to 150 and 95. What are the drugs available? প্রেগনেন্সিতে আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি?
CCB, that is calcium channel blocker, beta blocker, that is labetalol we can use, and there is methyl dopa alpha blocker we can use. কোনটা কোনটা ইউজ করতে পারবো না প্রেগন্যান্সিতে বল? এস ইনহিবিটর, ঠিক আছে, এস ইনহিবিটর ARB generally contraindicated in pregnancy due to teratogenic effect in baby. In severe hypertension, drug treatment, that is labetalol, alpha methyl dopa or nifedipine, that is calcium channel blocker generally used, ঠিক আছে। আর এস ইনহিবিটর ARB direct renin inhibitor are not recommended during pregnancy, that is grade 3 recommendation.